বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিস মাজহারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি শিল্প খাতে নিরাপত্তা। আর এই বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, চেয়ারম্যান গ্রামীণ ব্যাংক এবং ভিসি নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমরা আমাদের মাঝে পেয়েছি ফারুক মঈনুদ্দিন, স্বতন্ত্র পরিচালক এবং ভাইস চেয়ারম্যান ব্র্যাক ব্যাংক লিমিটেড। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আসলে সাম্প্রতিক সময় দেখছি যে আমাদের অর্থনীতির সূচকগুলো একটু একটু করে পরিবর্তন হওয়া শুরু করেছে এবং আমাদের গভর্নর মহোদয় যেটি বলছেন যে এখন দেশে আসলে ডলারের সংকট অনেকটাই কমে এসছে এবং ডলারের সংকট কাটানোর জন্য যা যা করণীয় তা তারা করছে। তো সাম্প্রতিক সময় আসলে বর্তমানের যে অর্থনীতি আসলে কোন দিকে যাচ্ছে সেটা আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথমে আমাকে বাংলা ভিশনের এই বিজনেস মিরর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি আজকে আমাদের শিল্পের নিরাপত্তা এবং বিষয় নিয়ে আলোচনা করছেন এবং আপনি জানতে চাচ্ছেন যে বর্তমান অভ্যন্তরীণকালীন এই সরকারের সময় আমাদের দেশের অর্থনৈতিক অবস্থান কি। সূচক কিছুটা আপনি নিজেই বলেছেন যে ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশের যে ফরেন কারেন্সি আমাদের রেমিটেন্স যেগুলো কমে গিয়েছিল সেগুলো কিন্তু আবার উত্তরণ হচ্ছে। আপনি ওইটাও দেখেছেন যে বৈশ্বিক কিছু জায়গা থেকে আমাদের টাকা বা ফরেন কারেন্সি আসার সুযোগ হয়েছে। সেই হিসেবে কিছুটা, আমি বলবো যে কিছুটা হয়েছে, কিন্তু সেটাও কিন্তু আমাদের যেই ব্যবসা বাণিজ্য এবং আমাদের যেই বিজনেস ট্রেড যেটা চলে আন্তর্জাতিক পর্যায়ে, যেখানে আমাদের ডলার দরকার হয় অনেক বেশি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে বিশেষ করে, সেখানে এখনও কিন্তু পুরো যে সংকটটা কাটিয়ে উঠেছি সেটা আমি বলবো না। আমাদের এখনও কিন্তু ইম্পোর্টারদের অনেক সমস্যা হচ্ছে এবং আমি আশা করি যে সেটা বাংলাদেশ ব্যাংক এবং আমাদের অর্থ মন্ত্রণালয় আগামী দিনে খুব ভালোভাবে চিন্তা করবে যে বাংলাদেশের ইম্পোর্টাররা এবং আমাদের যেই র মেটেরিয়াল এবং মেশিনারিজ যদি আমদানি না করতে পারে তাহলে শিল্প খাতে কিন্তু সার্বিকভাবে আপনি নিরাপত্তার বলয় যদি আনতে চান সেটাও এক ধরনের প্রশ্ন, যে আগামী দিনে আমাদের শিল্পের প্রসার ঘটানোর জন্য যেটা দরকার হয় প্রতি বছর, সেখানে কিন্তু আমাদের র মেটেরিয়াল এবং আমাদের শিল্পের জন্য যেই মেশিনারিজ দরকার হয় সেটা কিন্তু বৃহৎ আকারে কিন্তু এখনও হচ্ছে না। সুতরাং আপনি যদি ওইভাবে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিছুটা সংকোচন আছে। শিল্পের প্রসারে যদি সংকুচিত হয় তাহলে জব মার্কেটে একটা সমস্যা হবে, লেবার মার্কেটে একটা সমস্যা দেখবেন। এবং আমরা আগামী দিনে হয়তো যে সমস্ত অর্ডারগুলো পাচ্ছি, এখন হয়তো অর্ডারের পরিমাণ ভালো আছে, অথবা আমরা এক্সপোর্ট বাস্কেটে যদি আরও কিছু এক্সপান্ড করতে চাই তাহলে কিন্তু সেই জায়গার মধ্যে আমাদের গ্রোথে কিছুটা হিট করবে। তা আমি মনে করি যে আজকের এই আলোচনা থেকে যারাই দর্শক আছেন এবং আমাদের সরকারি যেই সমস্ত বডি আছেন তারা কিছুটা চিন্তা করবেন যে কিভাবে আমাদের এই ইম্পোর্টের জন্য যেই সমস্ত জায়গায় ফোকাস করে সহযোগিতা করা দরকার আছে সেগুলো চিন্তা করা উচিত। সেক্ষেত্রে আসলে আমরা দেখছি যে শিল্প খাতে নিরাপত্তা প্রকট আকার ধারণ করছে, যেটি আসলে শিল্প খাত মালিকরা বলছে। কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে শ্রমিক অসন্তোষ গার্মেন্টস খাতে প্রকট আকারে ধারণ করছে এবং রপ্তানিমুখী যে শিল্পগুলো আছে সেখানেও কিন্তু গাজীপুর বা অন্যান্য জায়গায় আসলে এ ধরনের শিল্পগুলো আছে নিরাপত্তাহীনতায় তারা ভুগছে বলে তারা জানিয়েছে। তো এই জায়গাগুলোতে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সেক্টরটা যদি আসলে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যায় তাহলে ব্যাংকগুলো সার্ভাইভ করা কি একটু ডিফিকাল্ট হবে না? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে বিশেষ করে আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টরে যে শ্রমিক অসন্তোষ দেখা দিচ্ছে এটি অশনি সংকেত বলে আমি মনে করি। কারণ কথা হচ্ছে যে আমাদের দেশে যেসব ফরেন বায়ার ছিল তারা যদি এরকম কন্টিনিউ করে এরকম পরিস্থিতি, তারা কিন্তু আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে এবং একবার মুখ ফিরিয়ে নিলে কিন্তু এটা তাদেরকে ফেরত আনা একটু কঠিন হবে। যেহেতু আমরা অনেক কষ্ট করে এই পজিশনটা আমরা সুসংহত করতে পেরেছিলাম, এখন যদি অর্ডার অন্য দেশে চলে যায় আমাদের জন্য এটা অবশ্যই একটা দুঃসংবাদ। এখন এখানে একটা জিনিস দেখার আছে, সেটি হচ্ছে যে কিছু কিছু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখা যায় তারা শ্রমিকদের সময় মতো বেতন পরিশোধ করছেন না এবং সেই কারণে শ্রমিক অসন্তোষ তৈরি হচ্ছে এবং সেই অসন্তোষের কারণে যারা ঠিকভাবে পাওনা পরিশোধ করছিলেন মজুরি ইত্যাদি সেগুলোও কিন্তু হুমকির মুখে বন্ধ রাখছেন নিরাপত্তার কারণে। এখানে সরকারের একটা করণীয় বিষয় আছে, সেটা কোন মন্ত্রণালয় করবে, শিল্প কিংবা অন্য কোনো মন্ত্রণালয় কিংবা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, যে
ঠিকভাবে স্যালারিটা দেওয়া হচ্ছে কিনা এটা যদি মনিটর করা হয়, যদি মনিটর করা হয় এবং তারা এই ব্যাপারে পদক্ষেপ নেয় এবং মালিকদেরকে এটা প্রায় বাধ্য করে যে টাইমলি স্যালারিটা দিতে হবে, তাহলে কিন্তু এখান থেকে উত্তরণ ঘটানো সম্ভব। আর আপনি যেটা বলছেন খুবই ঠিক কথাই বলেছেন, যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যায় কিংবা তারা যদি এক্সপোর্ট ফেল করে, তাহলে ব্যাংকগুলোর যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগ কিন্তু ক্ষতির এবং ঝুঁকির মুখে পড়বে, এটাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সুতরাং যদি শিল্পের নিরাপত্তার কথাই আমরা যদি বলি, তাহলে এই মুহূর্তে যেটি প্রয়োজন সেটা আমি যেটা বললাম সেটি হচ্ছে তাদের শিল্প যেগুলো যেভাবে পরিচালিত হচ্ছে এবং শ্রমিকদের ন্যায্য পাওনা এবং সময় মতো পরিশোধ করা হচ্ছে কিনা এটার উপরে কঠোর নজরদারি করতে হবে। তাহলে হয়তো বর্তমানে যে শিল্পের যে অসন্তোষটা দেখা যাচ্ছে সেটা থেকে আমরা আপাতত পরিত্রাণ পেতে পারি বলে মনে হচ্ছে আমার কাছে। কিন্তু এই যে শিল্প খাতের নিরাপত্তা আমরা চাইলেই আসলে আরো বেশি জোরদার করতে পারি এবং সেটি আমাদের পক্ষে সম্ভব, কারণ আমরা দেখছি যে পার্শ্ববর্তী দেশে আমাদের অনেক অর্ডার চলে যাচ্ছে গার্মেন্টসের। তো সেটি যদি হয় এবং এই নিরাপত্তার ইস্যুটাকে যদি বায়ারদের সামনে তুলে ধরা হয়, সেটি তো সামনে অর্থনীতিতে একটা অশনি সংকেত নিয়ে আসবে। তো এই ক্ষেত্রে আপনারা যারা ব্যাংকার অ্যাসোসিয়েশন আছেন বা ব্যাংকগুলোর পক্ষ থেকে তো আপনারা এই ধরনের উদ্যোক্তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, গভর্নমেন্টের কাছে কি আপনাদের কোনো পরামর্শ থাকবে? যদি আপনি সার্বিকভাবে নিরাপত্তা, শিল্প নিরাপত্তার কথা বলেন, এটার আসলে দুটো দিক আছে। এক হচ্ছে যে বাংলাদেশে আপনি কিছুদিন আগে উত্তরা থেকে গাজীপুর বিভিন্ন অঞ্চলে দেখেছেন বিভিন্ন জায়গায় কিছু কিছু ঘটনা ঘটেছে। এখানে একদমই যে সব কিছু খুব সত্যিকার কাহিনীকে নিয়ে ঘটনাটা ঘটেছে তাও না, কিন্তু এর মধ্যে কিন্তু ইনফ্লিক্টেড ঘটনাও কিন্তু আছে, যেখানে এক ধরনের উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে একটা শিল্প কারখানাকে এক ধরনের ইয়েতে মানে দুশ্চিন্তা এবং খারাপ অবস্থায় ফেলে দেওয়ার একটা চেষ্টা চলেছে। এটা একটা বহির্শক্তি বা কোনো একটা কিছু কাজ করছে বলে আমার মনে হয়। আরেকটা হচ্ছে সার্বিকভাবে যেটা ফারুক ভাই বললেন যে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে একটা অসন্তুষ্টি এবং ছিল বা আছে, সেটাকে আমাদেরকে দেখতে হবে। নিরাপত্তার কথা আপনি আরেকটা বলেছেন, কিন্তু বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বলে একটা উইং আছে, আপনারা জানেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মূলত দায়িত্ব ছিল যে কোনো ইন্ডাস্ট্রিয়াল জোনে কিন্তু তাদেরকে নিরাপত্তা দেওয়া, যাতে করে কোনো ধরনের একটা আনফরসিন সিচুয়েশন ক্রিয়েট না করে। কিন্তু আমরা সার্বিকভাবে যেটা দেখেছি এবার, সেটা হচ্ছে যে এই পুলিশ উইংটাও কিন্তু অনেক জায়গায় ফেল করাতে এগুলো অ্যাগ্রেভেট করে পরে শুধু শিল্প অবস্থান যে জায়গায় সেই জায়গায় না থেকে এটা আরও বেড়ে চলে আসছে। এবং পরবর্তীতে আমরা এটাও অবলোকন করলাম যে উত্তরায় যে ঘটনাটা ঘটেছে সেখানে এটাও দেখা গিয়েছে যে ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু নানান ধরনের মানসিকতার লোক আছে। আমরা কাউকে দোষারোপ করব না, কিন্তু সেখানে দেখা গেছে যে এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেখানে অস্থিরতা আনা এবং আপনি এই যে শিল্পের যেই সমস্ত বডিগুলো আছে, যেগুলো আপনি বিজিএমই বলতে পারেন, এফবিসিসিআই বলতে পারেন, এই সমস্ত বডিগুলোও কিন্তু অনেক নন ফাংশনাল হয়ে গিয়েছে, কারণ এদের মধ্যে কিন্তু ইলেকশনের একটা সম্ভাবনা আছে, আবার নতুন করে বডিগুলো আসবে। আমরা কয়েকটা কেস আমরা এরকম পেয়েছি যেখানে বডিগুলো একজন আরেকজনের সাথে কিছুটা ফাইটিং মোডে গিয়ে তারা কিন্তু অনেক কিছুর সাথে জড়িত হয়েছে একজন আরেকজনের বিরুদ্ধে কাজ করার জন্য। এখানে একটা সাবোটেজের মানে একটা অবস্থান আমরা কিছুটা খবর পেয়েছি এবং আমার সাথে পুলিশের কিছু কর্মকর্তার সাথেও আলাপ হয়েছে। তো সুতরাং এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার যখন থাকে, যেই সরকারকে আমরা অনেকে বলি মনে করি নমনীয়, যেই সরকারকে আমরা বলি সফট, যেই সরকার একটা সফটভাবেই একটা রাষ্ট্র পরিচালনা করতে চায়, যেটা আমরা অতীতের যে অভিজ্ঞতা থেকে দেখেছি যে একটা ব্রুটাল বা শক্তি দিয়ে অথবা জোর প্রয়োগ করে কোনো কিছু করা, এই সরকারটার মধ্যে কিন্তু সেই ধরনের কোনো অ্যাপ্রোচ ওনারা মনেও করেন না এবং ওনারা সেটা চায়ও না। সুতরাং জনগণকে কিছুটা এখানে সহযোগিতা করতে হবে যে নমনীয়ভাবেও কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা করা যায়। এর মধ্যে অনেক ধরনের ক্রিটিসিজম আছে, এনাদেরও উইক পয়েন্ট, যেগুলো উপদেষ্টা বা অন্যান্যভাবে অনেকে মনে করেন যে যথার্থ ব্যক্তি বা যথার্থ জায়গায় ফোকাস করানো হয় নাই বলে অনেক কিছু ডিসফাংশনাল আছে মন্ত্রণালয় পর্যায়ে বা কাজের ক্ষেত্রে। এটা মূলত এই সরকারটার অ্যাপ্রোচটাই হচ্ছে একটু নমনীয় থাকা এবং যেন সব কিছুতে খুব অ্যাগ্রেসিভভাবে আক্রমণ না করা। অবশ্যই যেখানে আইনের বিষয় আসবে সেটা তারা ধরে নেবে। আমি কয়েকজন উপদেষ্টা বা অনেকের সাথে আমার ইন্টারাকশন করার সুযোগ হয়েছিল, সেই বিধায় আমি এই বিষয়গুলোকে একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি। যেমন ধরুন, আমরা এটাও আলোচনায় এনেছি যে আমাদের দেশে একটা পরিবর্তন হয়ে গিয়েছে, আমরা সবাই জানি কি কারণ কেন হয়েছে, কিন্তু এদেশের অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু বিশ্বমানের প্রতিষ্ঠান,
প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গরা কিন্তু রাজনৈতিকভাবে অথবা তাদের অতীতের কর্মকাণ্ডের কারণে তারা কিন্তু এক ধরনের একটা ব্র্যাকেটে পড়ে গিয়েছে। কিন্তু আমরা এই প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আমরা ব্র্যাকেট করতে চাই না। যেটা আমি একজন একাডেমিক হিসেবে আমি বলবো যে আমাদের এই ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউশন বা ইন্ডাস্ট্রিগুলো অথবা বিজনেসেস এগুলোকে ওইভাবে হার্ড করলে কিন্তু দেশের এমপ্লয়াবিলিটিতে প্রবলেম হবে, দেশের একটা এক্সপোর্ট জোনে একটা প্রবলেম হবে, এবং আমাদের যেই প্রোডাক্ট বা সার্ভিসে যেগুলো আমরা এক্সপোর্ট করি সেগুলোর মধ্যে কিন্তু আমরা আঘাতগ্রস্ত হব, এবং এই আঘাতগ্রস্ত হলে কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে হবে। সুতরাং কোনো ব্যক্তির কাছে যদি আপনার কোনো একটা বিষয়ে লোন হতে পারে, অথবা উনি লোন নিয়ে ভায়োলেট করেছে, অথবা যে কোনো রাজনৈতিক বা অন্য কোনো কারণে যদি তার প্রতি আমাদের কোনো লিমিটেশন থাকে, কিন্তু অর্গানাইজেশনটাকে যেটা আমাদের বিরাট একটা এমপ্লয়েবিলিটি ক্রিয়েট করছে, যেটা আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছে, যেটা তার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বিশ্বের বাজারে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে, সেটাকে ওইভাবে আঘাত করাটা আমাদের ঠিক হবে না। আমার মনে হয় সেখানে আমাদের যে সম্পৃক্ত মন্ত্রণালয় এবং মানে যারা নীতি নির্ধারককারী আছে তারা একটু ভালোভাবে এগুলো দেখা আমরা উচিত। আরো শুনবো, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর ফিরছি আবারও আপনাদের কাছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি বিজনেস মিরর অনুষ্ঠান। বিজনেস মিরর অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। যেমন করে আসলে বলছিল, আমরা তো দেখছি যে এই যে 15 বছর তো আসলে ব্যবসায়ীরা না চাইলেও অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে একটি রাজনৈতিক একটা ছাতার নিচে তারা চেষ্টা করছে তাদের ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এখন আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কিছু মালিক ভয়ে পলাতক, কিছু মালিক হয়তো আসলেই সে হয়তো কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিল। কিন্তু এই যে বিষয়টি উনি বললেন যে এই প্রতিষ্ঠানগুলো যাতে আসলে নষ্ট না হয় এবং প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখার জন্য প্রয়োজনে প্রশাসক বসানো বা পরিচালক পর্ষদ যেটি আছে সেটিকে চেঞ্জ করে দেয়া, সেটি আসলে যদি করতে চায় তাহলে কি আসলে আইনের কোনো বিষয় আছে কিনা বা কিভাবে করতে পারে? তার আগে আমি একটু হান্নান ভাইয়ের সাথে একটু সাবস্টিটিউট করি যে আমি একটু আগে বলছিলাম শিল্পের নিরাপত্তা যেহেতু আজকে আমাদের মূল আলোচ্য বিষয়, সেখানে আমরা বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টসগুলোর ব্যাপারে সেটা হচ্ছে আমি করছিলাম যে কে দায়িত্বটা নেবে। এই দায়িত্বটা কিন্তু আমাদের বিজিএমএ এর উপরে এটা দেওয়া যায় যে বিজিএমএ এটা মনিটর করবে কারা কারা ঠিকভাবে স্যালারি দিচ্ছে কিনা। তাই যদি হয়, কারণ কথা হচ্ছে যে আমরা শিল্প পুলিশ কিংবা অন্য কাউকে দিয়ে কিন্তু একটা মব যখন তৈরি হয় কিংবা ইচ্ছাকৃতভাবে যখন একটা সমস্যা তৈরি করার চেষ্টা করা হয় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়, সেটা কিন্তু আসলে সবসময় আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সবসময় সম্ভব হয় না। এটা আমরা জুলাই মাস আগস্ট মাসে দেখেছি, কোনোভাবেই সম্ভব হয়নি এটা। যাই হোক, সুতরাং এইটা যদি গোড়ায়তে তারা যেই অজুহাতে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করছে, সেই অজুহাতের রাস্তাগুলো বন্ধ করে দিতে হবে। তার মানে তারা যে বলছে তাদের স্যালারির টাইমে দেওয়া হচ্ছে, যে দেওয়া হচ্ছে কি না এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা কিংবা এটা মনিটর করা বিজিএমকে দেওয়া উচিত। এটা হলে আমার মনে হয় এই শিল্পের নিরাপত্তার বিষয়টা কিছু মাত্রায় এখানে আমরা উপশম করতে পারবো। দ্বিতীয় ব্যাপার, আপনি যেটা বললেন যে আসলে হান্নান ভাই ঠিকই বলছিলেন যে আমাদের দেশে অনেকগুলো কর্পোরেট হাউস আছে, তাদের বিশাল সাম্রাজ্য, ব্যবসায়িক ইন্ডাস্ট্রিয়াল সাম্রাজ্য আছে, বিগ কংগ্লোমেরেটস। তাদের কেউ পলাতক আপনি বলছিলেন, কেউ অন্যভাবে কিংবা আটক আছেন কিংবা গ্রেফতার হয়েছেন। কিন্তু একটা শিল্প প্রতিষ্ঠান কিংবা একটা কোম্পানি তার নিজস্ব একটা সত্তা আছে। আমরা সেইগুলোকে যদি আমরা অন্য কাউকে দিয়ে পরিচালনা করতে চাই, এটা সম্ভব, এটা আইনগত কোনো বাধা নেই। আপনি দেখেন বেক্সিমকোতে করা হয়েছে, রিসিভার নিয়োগ করা হয়েছে, কারণ কথা হচ্ছে এটাকে যদি ঠিকভাবে চালানো যায়, কারণ এখানে যে হাজার হাজার শ্রমিক কাজ করে এবং তার সাথে আমাদের দেশের অর্থনীতি এবং আমাদের এক্সপোর্ট বিরাট বিরাট অংশে জড়িত। সুতরাং এগুলোকে তো প্রশ্নই ওঠে না বন্ধ করার, বরং এগুলো যাতে আরও ঠিকভাবে চালানো যায় তার জন্য যে কোনো ব্যবসায়ী, এখন যে ব্যাংকগুলোতে দেখেন সবগুলো চেঞ্জ করে দেওয়া হচ্ছে, ব্যাংকের মালিকানা চেঞ্জ হয়েছে, বোর্ড চেঞ্জ হয়ে গেছে। শিল্প প্রতিষ্ঠানগুলোতে কীভাবে সম্ভব? এখানে আইনগত কোনো বাধা নেই, এখন শুধুমাত্র যোগ্য লোককে ওখানে বসিয়ে এটি ঠিকভাবে চালানো যাবে কিনা, এটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেটাই করতে হবে। এখন এটি করা ছাড়া আমরা কিন্তু সামনে যদি এটা করা না যায় তাহলে কিন্তু এগুলো সাফার করবে, দেশের অর্থনীতি সাফার করবে,
ব্যাংকও সাফার করবে। কারণ তো সেটি বলছিলাম যে আপনারা যে এই গ্রামীণ ব্যাংক আছেন, আপনি আছেন, ব্র্যাক ব্যাংক, এই ব্যাংকগুলোতে শিল্প খাতের উপরই আসলে নির্ভরশীল হয়েই আজকে এতগুলো ব্যাংকের পরিমাণ বাড়ানো হয়েছে। তো আসলে যদি শিল্প খাত ঠিকমতো কাজ না করতে পারে, নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে তাদের কি হয়, আস্তে আস্তে তো ব্যাড লোনের পরিমাণ বেড়ে যাবে। এবং লোন ভিত্তিক প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো তো দেখা যাচ্ছে যে সামনে যারা রপ্তানিমুখী প্রতিষ্ঠান বা এলসি করার প্রয়োজনও তারা লোন নিয়েছে, তারাও তো দেখা যায় যে অনেকেই ডিফল্টার হয়ে যাচ্ছে। সেটি যদি হয় তাহলে আসলে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা বা ব্যাংকগুলোকেও তাদের সাথে কাজ করা, সেটাও তো কঠিন হয়ে যাবে। সেটা সেই জন্য বলছিলাম যে এটা এখন সর্বাগ্রে প্রয়োজন। যা এটা ঘটে গেছে, এখন একটা দেশ একটা ক্রান্তিকালের মধ্যে অতিক্রম করছে। এখন কথা হচ্ছে এই সময়ে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে যে যেসব প্রতিষ্ঠান চলছিল ভালোভাবেই চলছিল, মালিকানা যেই থাকুক না কেন আমরা এটা ভুলে যাব। আমরা চাইবো যে এই প্রতিষ্ঠানগুলো তাদের যে কর্পোরেট নেচার আছে, তাদের যে কর্পোরেট আউটলুক এবং কর্পোরেট স্ট্রাকচার আছে, সেই কর্পোরেট স্ট্রাকচারকে বাঁচিয়ে রেখে ইন্ডাস্ট্রিগুলো যাতে ঠিকমতো এটার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত প্রতিটাই নিতে হবে। এটা ছাড়া আমি দ্বিতীয় কোনো বিকল্প নাই, তাহলে কিন্তু বিশাল বিপর্যয় নেমে আসবে অর্থনীতিতে। সেক্ষেত্রে তো আমরা দেখছি যে সকল খাতেই আসলে সংস্কার কমিটি হচ্ছে এই শিল্প খাতকে বাঁচিয়ে রাখার জন্য এবং বড় বড় ইন্ডাস্ট্রিগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি নতুন কোনো সংস্কার কমিটির প্রয়োজন আছে, এবং যদি থাকে তাহলে তারা কি ধরনের কাজগুলো এই মুহূর্তে নিরাপত্তার জন্য হাতে নিতে পারে? হ্যাঁ, এটার জন্য যে একদম একদম আলাদাভাবে যেরকম টাস্কফোর্স হয়েছে অনেক কিছুতে, যে এটার জন্য যে খুব বড় টাস্কফোর্স লাগবে তা না, কারণ আমাদের বডিগুলো কিন্তু রয়েছে। আমাদের অর্থ মন্ত্রণালয় আছে, বাংলাদেশ ব্যাংক আছে, শিল্প মন্ত্রণালয় আছে এবং অন্যান্য আনুষঙ্গিক বডিগুলো আছে। মূল বিষয়টা হচ্ছে যদি যেটা ফারুক ভাইও বললেন, আমিও বললাম, যে আসলে যে সমস্ত ব্যবসার প্রতিষ্ঠানগুলো এখন বাংলাদেশের জন্য আমাদের লং বলবো প্রাইড, প্রেস্টিজ যাই বলি না কেন, এদের গভর্নেন্স পার্টে যদি কোনো ব্যক্তির কোনো সমস্যা থাকে, যে কোনো কারণে, রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, ব্যাংকের সাথে তাদের রিলেশনশিপ, ভায়োলেশন অফ দ্য রুল, অথবা তারা মানে ব্যাড লোনের ইয়েতে থাকে, ব্যক্তিগুলোকে একভাবে দেখা উচিত, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে অন্যভাবে, যেটা অন্য ধরনের গভর্নেন্সের মধ্য দিয়ে চালনা করা উচিত। কারণ আসলে আমরা কি চাই, আমরা ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও তো এটাই চাই যে বাংলাদেশের অর্থনীতি কাজ থাকবে। আমরা চাই না স্থবির হয়ে যাক, আমরা চাই যে চলমান অর্থনীতি থাকবে, চলমান অর্থনীতিতে আমাদের অর্থনৈতিক অগ্রগতি হবে, আমাদের অর্থনীতির প্রসার ঘটবে, এবং সেই প্রসার এবং অর্থনীতির উন্নতি যদি আমরা চিন্তা করি, তাহলে তো কোনো কিছু আমরা বন্ধ করে দেওয়াটা ঠিক হবে না, এবং সেখানেই চিন্তা করতে হবে যে আমরা কীভাবে বাজার কন্ট্রোল করব। আজকে আপনি দেখেন যে অর্থমন্ত্রী স্বয়ং নিজেই বলেছেন যে বাজার কন্ট্রোল হচ্ছে না এত কিছু দেওয়ার পরেও, যেখানে আপনি দেখছেন যে কর শুল্ক অনেক কিছু আমদানির উপরে কমিয়েছে, এবং কমানোর পরে 10% কমানোর পরেও কিন্তু এখনও পেঁয়াজের মূল্য বা অন্যান্য বেসিক জিনিসের মূল্যগুলো কিন্তু কমছে না। তা আপনি বাংলাদেশে যদি দ্রব্যমূল্য না কমাতে পারেন বা কমিয়ে না রাখতে পারেন, তাহলে তো বাংলাদেশ এমনিই অস্থির হবে। সুতরাং আমরা তো দেশটাকে ওইভাবে কোনো অস্থিরতার মধ্যে ফেলতে পারি না। আমাদেরকে চিন্তা করতে হবে এই বাংলাদেশে কিন্তু একটা বৃহৎ জনগোষ্ঠীকে নিয়ে আমাদের সার্বিক সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। ফলে এই শুল্ক দেওয়ার পরেও যারা এগুলো করছে তারা কারা? তারা এখনও সেই মধ্যসূত্রকারী অথবা একটা সিন্ডিকেটেড যেই ব্যবসায়ী গ্রুপ আছে, যারা এখন পর্যন্ত অনেক কম ট্যাক্স দিয়ে প্রোডাক্টটা আনছে, কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু তারা একটা প্রোডাক্টটা সেল করছে, কিন্তু এখন পারলেও কিন্তু আগের মতোই একটা ধারাবাহিকতা। এই জায়গাগুলোকে আমাদের মনে হয় যে ফোকাস করে কাজ করতে হবে, যে বাণিজ্য এবং অন্যান্য মন্ত্রণালয়। আমি একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করেন এবং বেকারত্বর জায়গাটা কিন্তু এখন বাড়ছে, তো সেই জায়গা থেকে যেই থ্রেটের কথা বলা হচ্ছে অর্থনীতিতে, সেখানে আমরা দেখছি ইন্ডাস্ট্রিগুলো নিরাপত্তা না থাকায় অনেক ইন্ডাস্ট্রি তো বন্ধ হওয়ার উপক্রম, তার চাপটা গিয়ে ব্যাংকের উপরে পড়ছে, আর এদিকে জবলেস মানুষের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো এই জায়গাটা আমরা কিভাবে ওভারকাম করব, বা তাদেরকে আমরা কি কোথাও আসলে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারব? আমরা বাংলাদেশে যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আছি, এটা মূলত গ্র্যাজুয়েট তৈরি করে এক ধরনের সার্টিফিকেট দিয়ে, কিন্তু এদেরকে এক ধরনের স্কিল দেওয়া যায় না যেটা দিয়ে তারা ভবিষ্যতে কাজ করে চলবে, অথবা তাদের মধ্যে যেই মানসিক গড়ন সেটা হচ্ছে যে এন্টারপ্রেনার হওয়ার যে সুযোগটা আছে, সেই সুযোগটাও কিন্তু অনেকে নিতে চায় না। আমি গ্রামীণ ব্যাংক
ব্যাংকের চেয়ারম্যান হিসাবেই আমি বলবো যে আমাদের গ্রামীণ ব্যাংকে কিন্তু নবীন উদ্যোক্তা নামে একটা প্রজেক্ট আছে, যেই নবীন উদ্যোক্তায় আমরা কিন্তু ছোট লোন দিয়ে থাকি তরুণদেরকে বড় ব্যবসায়ী হওয়ার জন্য। এগুলো একটা প্রসেস আছে, কিন্তু আমরা অসংখ্য টাকা এবং অসংখ্য টাকা বিতরণ করে থাকি, যেটা যে কোনো ছোটো আইডিয়া নিয়ে যদি কেউ আসে সে কিন্তু সেই ধরনের ব্যবসা বাণিজ্য করে কিন্তু কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারে। কিন্তু আমাদের দেশের ওই যে শিক্ষা ব্যবস্থার যেটা সমস্যা, একজন গ্র্যাজুয়েট হলেই বা গ্র্যাজুয়েট হতে গেলেই তার কিন্তু ধারণাটা হয় যে তার জন্য একটা ডেস্ক জব অথবা একটা জব আমরা ওয়ার্কিং লাইফে যে কর্পোরেট অথবা ইন্ডাস্ট্রিতে বসে সে কাজ করবে। কিন্তু তারা বুঝতে পারছে না যে বাংলাদেশে যে পরিমাণ সাপ্লাই অফ গ্র্যাজুয়েটস এবং যে পরিমাণ আমরা জব ক্রিয়েশন হচ্ছে, এই জব ক্রিয়েশন কিন্তু আগামী দিনেও খুব বাড়বে না। সুতরাং তরুণরা যেখানে এবারের সবচেয়ে বড় আন্দোলন আপনি দেখেছেন যে তারা সবসময় বৈষম্যের কথা বলছে, যে তারা বিভিন্ন জায়গায় অপরচুনিটি হারিয়েছে, সুযোগ হারিয়েছে, তাদের জন্য সুযোগ কমিয়ে যাওয়া হচ্ছে। ওদেরকেও বুঝতে হবে যে বাংলাদেশ আসলে এত সুযোগ ক্রিয়েট করতে পারবে না। আপনি যদি চিন্তা করেন এই জুলাই আন্দোলনে কিন্তু সবার মুখেই কিন্তু কোটা নিয়ে কথা ছিল, এবং এই কোটাটার যদি আপনি মূল জায়গায় বিশ্লেষণ করেন, আপনি কি প্রপোর্শন নিয়ে কথা বলেছেন। একটা জাতি 3 বছর বা 2 বছরে একটা বিসিএস পরীক্ষার মাধ্যমে যে কোনো প্রক্রিয়ায় যদি লোক নেয় 2 থেকে 3 হাজারের বেশি নিতে পারে না। অথচ আপনি সাপ্লাই সাইডে দেখবেন যে মিলিয়নস, আপনি 1.2 মিলিয়ন গ্র্যাজুয়েট তৈরি হয় আমাদের দেশে পার ইয়ার। 12 লক্ষ স্টুডেন্ট যখন গ্র্যাজুয়েট হয়, সেই জায়গায় আপনি 2 থেকে 3 হাজার জব ক্রিয়েট করে সেই জবটার জন্য আপনি সবাইকে ধাবিত করছেন। তার মানে আমাদের মানসিক গড়ন কিন্তু ঠিক নেই, আমাদের পারিবারিক গড়ন কিন্তু ঠিক নেই, আমাদের প্রাতিষ্ঠানিক গড়ন ঠিক নেই, যেখানে আমরা বাচ্চাদেরকে ফোকাস করতেছি যে বিসিএস বা এই যে, সেই জন্য তারা বৈষম্যটা বেশি ফিল করছে। কিন্তু সে বুঝতে পারছে না যে আসলে তার জন্য কিন্তু ওই জায়গাটাতে জবের জন্য না খুঁজে সে নিজে কর্মমুখী হবে, এন্টারপ্রেনার হবে, এবং তার নিজেকে এমনভাবে গড়ে তুলবে যে তার জন্য বিশ্ববাজারে এক ধরনের সুযোগ তৈরি অপরচুনিটি হবে। থাকবে। আমরা অনুষ্ঠান শেষ করব, যেহেতু আপনারা বলছেন যে শিল্প খাতে নিরাপত্তা এখন দরকার, এবং সেই জায়গা থেকে যদি আসলে নতুন উদ্যোক্তা হতে চায় বা নতুন ইনভেস্টমেন্ট নিয়ে যারা বিদেশি বিনিয়োগকারীরাও আসতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? কারণ তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করবে, বা এই মুহূর্তে কি তারা নিজেদেরকে নিরাপদ মনে করে ইনভেস্টমেন্টের জন্য? না, ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি উদ্যোক্তা তৈরির কথা বলি, আমাদেরকে উদ্যোক্তা তৈরির জন্য ইউনিভার্সিটিগুলো তো কিন্তু এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট আছে, সেখানে ছাত্র পাওয়া যায় না, কারণ উদ্যোক্তা হতে চায় না, রিস্কটা কেউ নিতে চায় না। আমাদের দেশে যদি স্টার্ট আপ কোম্পানি কিংবা ভেঞ্চার ক্যাপিটালের পরিমাণ বাড়তো, তাহলে কিন্তু তাদের একটা বড় সমস্যা পুঁজি জোগাড় করা যেত, এবং সেই রকম পলিসির সাপোর্ট সরকারের তরফ থেকে দিতে হবে। আমরা তো ন্যাচারালি চাইব না তারা ছোট ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানে গড়বে ব্যবসা করতে গেলে। সেইটা তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে হোয়াইট কলার গ্র্যাজুয়েট মানে যে চাকরি তা নয়। আমরা তো হোয়াইট কলার গ্র্যাজুয়েট তৈরি করছি, এবং তাদের মাইন্ডসেটটা এরকম। তারা ওই যে হান্নান ভাই ঠিকই বলছেন, শিক্ষক হিসেবে বলছেন, আমিও এক জায়গায় পড়াই, আমি সেখানেও জানি যে একই অবস্থা। তারা সবাই একটা চাকরি চায়, এন্টারপ্রেনার তারা হতে চায় না, রিস্কটা নিতে চায় না। সুতরাং এখানে কিন্তু সরকারের পলিসি সাপোর্ট দরকার আছে, তাদেরকে উদ্বুদ্ধ করা যে না, শুধু চাকরি সবাইকে দিতে পারবো না, এন্টারপ্রেনার হও, গভর্নমেন্ট উইল গিভ পলিসি সাপোর্ট যা প্রয়োজন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।